হৃদ মায়ার প্রেম গাথা লিখেছে রেক্তা ইসলাম মায়া। হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভেতরে তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়ার অস্থিরতা বুঝে হৃদ হাসল। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাক করতে দিন। টুট করে কল কেটে যেতেই হৃদ আবারও হাসল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পলক। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বোঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে, আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আপনি? জি ভালো। তারপর দুজনেই চুপ। হৃদ ইচ্ছাকৃতভাবে চুপ। মায়া কি বলবে সেটা শুনতে চায়। জড়তায় মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথা থেকে শুরু করবে বুঝতে পারল না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কোলের ওপর খালি হাতটা কচলালো মায়া। কি বলবে সেটা ভাবতেই হৃদের গলা শোনা গেল তক্ষুনি। হৃদ বলল, কি ম্যাডাম কথা শেষ আপনার? জড়তা মায়া আমতা আমতা করে কানের নিচে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের। আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়োয় মুখ খুলে তখনই মায়া না করে বলল, এই না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে। তাড়াহুড়োয় হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেই লজ্জা পেয়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়ার স্বামী নামক মানুষটা নিশ্চয় মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবেই মায়ার মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায় আবার। মায়া নিজের বোকামি চাপিয়ে আবার ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি কেন? আসলে তাড়াহুড়ো ওইভাবে বলতে চাইনি, কিন্তু আমি তো ওইভাবে শুনতে চেয়েছি। হৃদের কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো। দুইজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চায় মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশে যে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়া ঘোর ভাঙল। এখন রাত প্রায় 12টার ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথাও যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করল হৃদকে। হৃদকে বলল, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরের অন্ধকারময় রাস্তার চোখ ঘুরিয়ে বলল, বইয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ার মাথায় বিস্ফোরণ ঘটালো। তা মায়ার স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কি আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়া অতি ভদ্র সাজার কৌটা তখনই শেষ হলো। রাগে হিসিয়ে গালি দিয়ে বসল হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস? তুই জানিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি? মায়ার হুট করে রেগেমেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে
যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানে রাগে 2-4টা গালি শোনা যায়। তাছাড়া হৃদ মায়ের কাছে পরিচিত হৃদ খান বলে নয়, বরং মায়ের স্বামী হিসেবে সে গালি শুনছে। তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়া রাগে উস্কে খেয়ালি করে বলল, হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম? ম্যাডাম, আমার বউ তো নাই, বউ পলাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরো একটা করব। ইসলামে 4টা বিয়ের সম্মতি দেওয়া, আমি তো মাত্র 3টা করেছি। আপনাকে পেলে আরো একটা করব, তারপরই শেষ, আর করব না। রাগে দুঃখে কেঁদে ফেলল মায়া। এত কষ্ট করে নিখোঁজ স্বামীর খোঁজ করাটাই বোকামি হয়েছে মায়ার। সে দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য, ইতর, লজ্জালোক, এতগুলো বিয়ে করিস, তোর মতন জামাই আমার দরকার নাই। আমি তোরে তালাক দিব। খবরদার যদি কখনো আমার সামনে পড়িস, তাহলে তোর পা ভেঙে হাতে ধরায় দিব। বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এ বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। টুট। হৃদের কথা শুনল না মায়া। রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবারও বিয়ে করে নেবে। মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নার বাঁধ ভাঙল মায়ার। গুমড়ে ওঠা কষ্টে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদল বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো। সে জানে এখন তার বউ কাঁদবে, স্বামীর বিরহে। কাঁদুক, এতে সে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক, আজকের রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়া মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা ক্ষেপল হৃদের ওপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেলার হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করবে। হৃদের হুট করে খুব ইচ্ছা হলো জানতে বউ তার পরিচয় পেলে কি করবে। এখনকার মতন এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচিত হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে হৃদের থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজের ক্যান্টিনের টেবিলের ওপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া। সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্যই এতে বিরক্ত। ও আগে থেকেই মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে। তারপরও ফাঁসলো। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটার জীবনে পরে এসেছে। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে। কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়েক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবেই আরিফের কানে মায়ার কর্মকাণ্ডগুলো পৌঁছালেই ওদের দুইজনকেই মার খেতে হবে। তাছাড়া মরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে বিষয়টা, তখন আর রক্ষা নেই দুইজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে। রাতে যা অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখে মুখে ফুটে উঠেছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু, থাক, আর কষ্ট পাস না বোন। লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুই আরো ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদলোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করলো। আহারে, আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে। এত সুন্দরী বউ তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেললো।
আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নেই। তাহলে? শ্রেয়ার কথার পৃষ্ঠে জুঁই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে। শুনলো না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামী বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেঁদে কুটে সকালে পরীক্ষা খারাপ করে দিল। আমার তো ইচ্ছা করছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। পাশ থেকে নাদিয়া বলল, আচ্ছা আচ্ছা জুঁই, থাক না, বেচারি এমনই কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুঁই, শুনলাম লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয়, তাহলে তোদের অবশ্যই বিষয়টা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ের ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেল, ডিভোর্সটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয় না। অনেক আইন কানুন মেনে করতে হয়। ঝামেলা আছে, বুঝতে পারছিস ব্যাপারটা সহজ হবে না। জুঁই কিছু বলবে তার আগে মায়া ধরাম করে উঠে বসল। এতক্ষণের দুঃখ গোছানো মুখটা হুট করে শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতেও চাই না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলো দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব। এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না। অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যা বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা বলেছে। আমি তাকে খুঁজে বের করব। মায়ের কথায় হতভম্ব জুঁই, শ্রেয়া, নাদিয়া। এইরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করবে না। মায়ার জেদে শ্রেয়া, নাদিয়া হতভম্ব হলেও জুঁই বেশ রেগে তিল মিলিয়ে উঠল। মায়া নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পেছনে ছুটে খারাপ করবে সেটা জুঁই কোনোভাবেই মানতে নারাজ। তাই জুঁই সিদ্ধান্ত নিল, এবার যেভাবেই হোক মায়ার আরও পাগলামি বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ওর এই বিষয়ে কথা বলবে। পরে যা হবার হবে। অন্তত মায়ের পাগলামিকে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলেই মনে করল জুঁই। জুঁইয়ের ভাবনা চিত্তের মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়ারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই তোর জামাই পাগল মাইয়া হবি। বাপরে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায়, তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না রে বোন। তাই তো বলি জুঁই কেন তোরে নিয়া এত টেনশন করে সব সময়। ভাই রে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছ্যাঁকা না খেয়ে বাঁকা হয়ে যাস জামাইয়ের বিরহে। জুঁইয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না মায়ার। কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করল না। ও সোজা গেট ধরে বাসায় চলে যাচ্ছে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকেলে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া, নাদিয়া দুইজনেই
তাড়াহুড়ো মায়ার পেছন পেছন ছুটল, কিন্তু জুই গেল না, কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ার জন্য। মায়ার জেদ কোথা থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। এই সবচেয়ে বড় কথা হলো, মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাচ্ছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়া চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেভাবেই টেবিলের উপর কপাল ঠেকে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে ঘোর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখল পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তখনই কোথায় ছুটে পালায় জুয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় জুই? পরীক্ষা শেষ আপনার? জি শেষ, আমি কলেজেই আছি। রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ যাবৎ। আপনি কি রাতে কারোর সাথে কথা বলছিলেন জুই? রাতের ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুয়ের, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন এসেছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটা হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা। অনেকটা অবিশ্বাস নিয়ে ফের প্রশ্ন করে বলল, এত রাতে বাসা থেকে ফোন? মায়ার পেছন পেছন শ্রেয়া নাদিয়া দুইজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়ে বলল, আরে মায়া শোন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়, লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে? মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করল, না। অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া। কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবেই চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে তাকে আমার মুখ দেখাবো না। তাছাড়া স্বামীর খোঁজ আমি একাই করছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন। আমার ফোন করতে হয়েছে, তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খুঁজে নিব লুকিয়ে, তার পরিচয় আমার অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া। আগের ন্যায় বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়ার কৌতূহল ভরা মুখের দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকায় থাকেন। তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীদের মধ্যে কেউ। নিশ্চয় এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ের কথার পৃষ্ঠে শ্রেয়া আরো কিছু বলার মতো পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ের সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকায় একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে। হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ার সমস্যা সমাধান করতে চেয়ে উৎফুল্লতায় বলল, এই মায়া শোন, আমার মনে হয় তুই আসিফ ভাইয়ের থেকে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকায় থাকেন হৃদু ভাইয়ের সঙ্গে, সবকিছুই চেনেন। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তোর প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নামটা বললে আসিফ ভাই চিনে ফেলবে। শ্রেয়ার কথায় মায়ার কিছু যুক্তিসঙ্গত মনে হলো।
মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, মায়ার দশাও তেমনই হলো। অসহায় মায়া স্বামীর খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলো সাহায্যের জন্য, কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আর আসিফ ভাইকে বললে যদি রিক্সে পড়ে যায়। হৃদ খান লোকটা এমনি আমাকে অপছন্দ করে, তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হয়। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেন তাহলে বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টো ভেবে দেখ, তুই এমনি রিক্সে আছিস, চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগী গম্ভীর মানুষ হতে পারেন, কিন্তু কারোর পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করে চিনি ভাইকে। হৃদ ভাই তো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না দেখিস। তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো বাস। তারপর যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যার কথা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে দেখিস। চল এবার, আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইবো, চল চল। মায়া যান্ত্রিকভাবে মাথা দোলালো। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তার মাথায় পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলেপেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো। বিষণ্ণ মায়া কোনোরকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ অবধি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে গেল হুট করে। অনাকাঙ্ক্ষিতভাবেই হৃদের সঙ্গে মায়ের দেখা হয়ে যাওয়া। মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথা আসিফকে আর বলতে, যেহেতু সামনে হৃদ আছে তাই। মায়া যেতে চাইলে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো, কিন্তু শ্রেয়া মায়ার ইঙ্গিতকে ভুল বুঝলো, মনে করলো মায়া ওকে সব দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ার নিখোঁজ স্বামীর খোঁজের জন্য সাহায্য চাই। রাস্তার পাশ ঘেঁষে ছোটখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভেতরে না বসে বাইরের একটা টেবিলে বসলো। আসিফ তার পাশে থমথমে মুখে দাঁড়িয়ে একবার গম্ভীর হৃদের দিকে তাকালো, তো অন্যদিকে কাচুমাচু করে বসে থাকা মায়ার দিকে তাকাচ্ছে আড়ে আড়ে। আসলে পরিস্থিতিটা এমন যে ফাসাদে পড়ে আসিফ সরাসরি কারোর মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদের রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেজন্যই আসিফ সরাসরি মায়ার দিকে তাকালো না। ছোট টেবিলে 4টা চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া, শ্রেয়া, নাদিয়া দুইজনই হৃদের দুপাশের চেয়ারে দুটো বসে। মায়া ভয় লজ্জায় জড়তায় চুপ থাকলেও শ্রেয়া, নাদিয়া দুইজন মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ার নিখোঁজ স্বামীর খোঁজে সন্ধান দেওয়ার বিষয়টা। হৃদ ভেতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটা শুনল গম্ভীর মুখে। আসলে এই মুহূর্তে হৃদের কি রিয়াকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝল না সে। হৃদের মতে একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালকম্বীয় ধারণাও ছিল না তার খোঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারের চমকিয়েছে।
হৃদ তো তীব্র শকে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব মনে চুপ রইল। আসলে অতিরিক্ত শক হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়ার পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেই দিন সাথে শুনেছিল মায়ার অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তখন এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করে চুপ করে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শকে। তবে সেই দিন বউয়ের মৃত্যু সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজ ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে ব্যাকুলতা ছটপট দেখছে, সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে সুস্থিরে ফিরতে চাইল, হলেও তাই। অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথা শুনল, কিন্তু আরো অনর দৃষ্টি তীর শুরু থেকেই তাক করা ছিল মায়ার ওপর। মূলত হৃদ মায়ার ভয়ার্থ কাঁচুমাচু মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকেই বাকি সব শুনল শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতে হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসল চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকাল থেকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাটকাট দুপুর, মায়ার পরীক্ষা শেষ। তার ভাবনাটা ছিল এখন মায়ার সাথে দেখা করার, কিন্তু তার আগে মায়া আগ বাড়িয়ে দেখা করতে চলে এসেছে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুইজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মোক্ষম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনে জমানো প্রশ্নগুলো করতে চাইল। জানতে চাইল কেন সেই দিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেই দিন রাতের পর মায়া আর হৃদকে খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনো জানে না। না জানলে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেই দিন। তাছাড়া সেই দিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল, তাহলে সেই রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরেও এখনো কেন চিনতে পারছে না তাকে? কেন সেই দিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার ছিল, তাহলে এখন কেন হুলস্থুল পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যের জন্য? হৃদকে তো প্রথমে দেখেই চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেই দিন রাতে হুঁশ ছিল না, তারপরও সেই দিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল পরে তাদের দুইজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহ তালিকায় রেখেছিল মায়াকে, এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেই দিন রাতের ওই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বশে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাটাই ঠিক ছিল, অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকল হৃদের কাছে। সেজন্যই মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চাইল, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয়ের আপাতত দিবে না। সে অন্তত বউ তার যেদিন
যতদিন না পর্যন্ত নিজে থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ার দিকে তাকিয়ে প্রথম প্রশ্ন করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করেই সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন। চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ার দিকে তাক করা। সবাই প্রশ্নের উত্তর চায় এমন। মায়া জড়তা ইতস্তত বোধ করল। উত্তরটা দিল। হৃদ তখনও মায়ার দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ার ইতস্ত বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলে উঠল, আসলে ভাইয়া, ওদের। টেবিলের উপর হৃদের হাতটা ইশারায় শ্রেয়া দিকে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় ধমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেই রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খুলল না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবারও আগ বাড়িয়ে মায়ার হয়ে উত্তর দিতে চায় তাহলে থাপ্পড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত। হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতেই মায়া খানিকটা ভয়ার্থ হলো। কাঁচুমাচু করে রিনরিনে হৃদের প্রশ্নের উত্তরে বলল, আসলে সেই দিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। সেদিন পরিবারের লোকদের সাথে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশাহারা হয়েছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেই দিন রাস্তায় পড়েছিল। কপাল ফেটে ওনার মুখ ডুবেছিল রক্তে। রাতের অন্ধকারে ঝড়ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাকে, সেটা আমার এখন আর অতটা মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম। তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেজন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্ত পারছিল না। ওই পরিস্থিতিতে লোকটার মুখ আমি যতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়ে গেছে আমাদের বিয়ের। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই। তবে যতটা মনে আছে, লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ের কথাগুলো শেষ করতেই হৃদ দ্বিতীয় প্রশ্ন করল, ফেস মনে নেই? তাহলে পরিচয়টা কেন নিলেন না? বললাম তো, পরিস্থিতি এমন ছিল না যে আমার এত কিছু কথা মাথায় আসেনি। মাত্র 9ম শ্রেণীতে পড়তাম। বুদ্ধি খাটিয়ে কিছু করার মতন পরিস্থিতিতে ছিলাম না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। একটা অপরিচিত অসুস্থ মানুষকে নিয়ে আবারও কতগুলো অপরিচিত লোকের মাঝে পড়লাম। তারপর আবার সেই অপরিচিত মানুষগুলো আমাদের সাহায্যের আগে প্রথমে আমার চরিত্রের দিকে আঙুল তুলে কেমন হুমকি ধামকি দিয়ে এক প্রকার ভয় দেখিয়ে আমাদের বিয়ে দিয়ে দিল। এতে আমি ভীষণ আতঙ্কিত হয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমার সাথে লোকটার মানে যার সাথে আমার বিয়েটা হয়েছিল, তিনিও তেমন সেন্সে ছিল না। মানে উনি অর্ধ অজ্ঞানহারা ছিলেন। সেজন্য সবাই সহজে আমাকে দোষারোপ করে দায় দিচ্ছিল। আমি তাদের বলার সুযোগ পাইনি যে অসুস্থ লোকটাকে আমি চিনি না পর্যন্ত। সবাই একইভাবেই আমার চরিত্রের দিকে আঙুল তুলছিল সহজভাবেই, কারণ অসুস্থ লোকটা আমার কাঁধে জড়িয়ে তার শরীরের ভর আমার ওপর দিয়ে রেখেছিল তাই। কাজী সাহেব আমাদের থানা পুলিশে দেবে, এমনকি তখন বিয়েটা না করলে আমাকে সকালে সমাজের লোকের সামনে অপদস্থ করবে, এমনটা বলেছিল।
এমন বাজে পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। এসব পরিস্থিতিতে পড়লে মানুষকে কি করতে হয় বা কিভাবে সামাল দেওয়া লাগে সেটাও জানতাম না। শুধু মনে মনে দোয়া করছিলাম কেউ আমার হয়ে আসুক আর আমাকে ওই খারাপ পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে যাক, আর নয়তো অসুস্থ লোকটা আমার হয়ে কিছু বলুক। কিন্তু সেই দিনের মতো আমার কোনো দোয়াই কবুল হয়নি। তাই জানের ভয়ে শুধু চুপচাপ থেকে গেলাম আর যে যেটা বলছিল সেটা করছিলাম। তাছাড়া আমাকে বিয়ে করতে অসুস্থ লোকটাও কোনো আপত্তি জানাচ্ছিল না। সে অজ্ঞান না হলেও কিছুটা হুঁশেছিল। আমি ভেবেছিলাম লোকটা হয়তো কিছু বলবে বিয়ের আগ মুহূর্তে তাদের, কিন্তু তিনি কিছু বলেননি। সেজন্য আমারও কিছু করার ছিল না। হাফেজ সাহেবের পরিবার ভেবেছিল আমি আমার স্বামীর গার্লফ্রেন্ড হব। তাকে নিয়ে রাতে কোথাও ধরা খেয়ে হাফেজ সাহেবের বাড়িতে আশ্রয় নিতে চেয়েছিলাম। সেজন্যই আমাদের বিয়ে পড়িয়ে দেওয়া। আর আমি চাপার আগে ভয়ে হঠাৎ স্বামী হওয়া লোকটার পরিচয় পর্যন্ত জানতে চাইনি কারোর কাছে, এমনকি হাফেজ সাহেবের পরিবারের কাছেও চাইনি। বিয়ের সময় অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে স্বামীর নামটা কাজী সাহেবের মুখে শুনেও মনে নেই। কিন্তু কাবিননামায় ঠিকই দেখেছিলাম স্বামীর নামটা, কিন্তু ইনিশিয়াল সিগনেচার হওয়ায় ঘুরপ্যাচের নামটা আমি বুঝতে পারিনি কি ছিল। সেজন্য তার নামটাও আমার জানা ছিল না। মায়ের দীর্ঘ কথার অতলে হৃদের তৃতীয় প্রশ্ন আসলো সাথে সাথে, তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয়? ওই লোকটাকে সাহায্য করতে যেয়ে আমি এত বড় বিপদে পড়লাম। তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশ ঘেঁষিনি। সেই রাতে দূরে ছিলাম। সেই রাতে হাফেজ সাহেবের বউয়ের ফোন থেকে আরিফ ভাইকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে ফিরে আমাকে আর খুঁজে না পায় সেজন্য। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ, তখন স্বামী থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খুঁজতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজা দরকার। সেজন্য বেশ কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি, কিন্তু এত কিছু পরেও আজ পর্যন্ত লোকটা সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বার ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নাম বলেনি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরও তিনি বলেননি আমাকে। শুধু বললেন কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেজন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী যদি খারাপও হয় তারপরও আমার তার সন্ধান চাই। স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝে আমি তাকে খুঁজছি এতদিন ধরে। এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন? বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটাকে সেটা বললেই চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো 2টো বিয়ে করেছে, কথা কি সত্যি? তার তৃতীয় বউ হওয়ার ইচ্ছা আছে নাকি? হৃদের সহজ কথায় মায়া সহজভাবে নিতে পারল না। গুমরে ভেতরকার কষ্টগুলো যেন মায়ার গলা চেপে ধরল। মায়ার ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজেকে দুর্বল প্রকাশ করতে চাইল না। হৃদ ওর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ার সাথে হৃদের বনাবনীয়
হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভেতরকার অবস্থা জানাতে চায় না। মায়া যতটুকু সম্ভব হৃদের সামনে নিজেকে ভেতরকার পরিস্থিতি না জানিয়ে ওপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ের স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ের ভালোবাসাটা শুধু মায়ার অবধি থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাইরের লোকের সামনে প্রকাশ করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিছু যায় আসে না। আমার স্বামী চায় না, আর না তার বউ হতে চায়। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথাও বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না। আমারও একটা জীবন আছে। কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে কোনো বিয়ে হয়েছিল সেটাও ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাসে ধরে লোকটাকে খুঁজতে খুঁজতে তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি। সেখানে আমার খোঁজা আরো মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল তা প্রমাণ করার জন্য কাজী থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই আমাদের। সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরো বছরখানেক আগে। সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে কখনো আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব। সমাজ হোক বা আইন, বিয়ে হয়েছিল এটা শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনি বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো, বিয়েটাকে অস্বীকার করতে পারবো। কিন্তু তারপরও আমি অন্তত একবার ওই লোকটার খোঁজ পেতে চাই, তার অগোচরে। তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কি। তারপর না হয় আরিফ ভাইকে বলে সবকিছু মিটমাট করে নেব। আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে। কিন্তু মায়ের দীর্ঘ কথা শেষ হওয়ার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপার আগে দাঁত পিষে বলল, আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তক্ষুনি। সবার থমথমে মুখে মায়ার দিকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদ হঠাৎ শক্ত হয়ে উঠা মুখ মায়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাহর করতে পারল। মায়ার মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি। না লাগারই কথা। কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ, এমনকি বউয়ের টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছুড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরি ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্ট পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছুড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দিবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে
অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সে বুদ্ধিটাও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলে কারোর মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ার কৌশল শুনে। এবার হৃদ ভাই রেগে রাগের বশে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে। বদনাম রটে যাবে মুহূর্তেই। হৃদের বাবা নেহাল খানের নামে, জেলার মন্ত্রীর ছেলে বলে কথা। বদনাম এমনি রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতেই চাইবে না তাদের মধ্যেকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাঁচুমাচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের ওপরে রাখা হাতটা শক্ত মুষ্ঠ, এক কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির ওপর ছুট যাচ্ছে। বৃদ্ধ আঙ্গুলের অনবরত কলমের অটোক্যাপ চেপে চেপে শব্দ করে নিব ভেতর বাইর করে। মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি? হৃদ ফের একই ভঙ্গিতে দাঁত পিষল। আউট। মায়া থমকে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন হঠাৎ রাগের কি হলো এমন? মায়া বুঝল না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো, তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে। যেহেতু শুরু থেকেই মায়া দিকে তাক করা ছিল, মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো। ও জানতো এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শ্রেয়ার কথায় মজে মায়া এখানে সাহায্য চাইতে আসাটা ভুল হয়েছে। এই ঘাড়টেরা লোক হৃদ খানের মুড কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতন ফুঁস করে উঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়া এখানে আসাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীর শুধু ক্ষমতার দাপটের অহংকার ভরা। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজে সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টানতে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ার যাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পিষে তাকিয়ে রইল। একইভাবে হাতের কলমটা চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাঁচুমাচু করল। একটু সময় নিয়ে ভয়ার্থ গলায় ডাকল, ভাই, ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পিষে রাগে রিরি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাক আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। এত বড় সাহস আমাকে কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খেক করে
আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে উঠল। এই কি জি ভাই? হ্যাঁ না ভাই, আপনি যা বলছেন সেজন্য জি আর কি। আমি কি বলছি তোরে? উকিলের কথা আর কি। তো এখনো আমার কথার উপর তোর এখনো আমার মাথার উপর তো এখনো আমার মাথার উপর এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ দেখছিস? আসিফ তাড়াহুড়োয় বলল, না ভাই, এই তো যাচ্ছি। হৃদের মেজাজ যেন হুট করে খিটখিটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে বলল, কই যাবি? উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে, আজ আর ঢাকা ফিরব না। উতলা মনের সহিংসতার ন্যায় অস্থিরতা প্রকাশ মেলে। মায়ের ক্ষেত্রে তাই। তীব্র অস্থিরতায় কোচিংয়ের ক্লাসে মন টেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেকচার বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেই দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশে জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেকচার বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথাও ঢুট শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝেই হুট করে উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষকের উদ্দেশ্যে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ের হঠাৎ কথায় ক্লাসের উপস্থিত সকল স্টুডেন্ট নজর পড়ল মায়ের উপর। ততক্ষণে হোয়াইট বোর্ডের লেকচার বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়া তখন অসুস্থতায় মুখভঙ্গিতে তাকিয়ে শ্রেয়া, জুই মায়ের দুই পাশে বসায় ওকে খোঁচালো। কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে চাইল। মায়া তেমন কিছু বলল না, আর না তাকালো ওদের দিকে। এক রোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান স্যারের দিকে, বাড়িয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভ্রু কুঁচিয়ে মায়ার দিকে দেখল রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হওয়ায় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা? মায়ার তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে, স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতায় কাজ করছে শরীরে। মায়ের অসুস্থতায় নিয়ে আর ঘাটালো না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিয়ে সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা, যাও। স্যারের পারমিশন পেতে মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ জড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্ধিহান দৃষ্টিতে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ার কি হলো বুঝতে পারল না সে। মায়া অসুস্থ হলে জুইকে জুইকে কেন বলল না এতক্ষণ? কেনই বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝল না মায়ার মন খারাপের বিষয়টা। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখল। কোচিং ক্লাস শেষ হতেই আরও 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নাকি তারপর না হয় বাসায় গিয়ে জেনে নিবে মায়া আজ ক্লাসে না করার কারণটি। এমনিতেই মায়া হাবভাব ভালো না।
বড় কিছু হওয়ার আগেই বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাসে পুনরায় কন্টিনিউ হতেই জুই সেই দিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিকে সেদিকে তাকিয়ে হাঁটা ধরল বাসার রাস্তার দিকে। আজ আর অটোরিকশার কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজটার জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিল। উফ, আসলে সত্যি না, আসলে মিথ্যা নয়, মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সে মানসিক যন্ত্রণার জন্য মায়া কোনো কিছুতেই মন টিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরে তো হৃদের সঙ্গে মায়ার এদিকটায় দেখা হয়েছিল। এখন আসিফদেরও এদিকটায় পেয়ে যাওয়ার কথা। মায়া হেঁটে আরো একটু সামনে গেল। আশেপাশে হৃদ বা আসিফ কাউকে দেখল না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলছিল, সেটাও হৃদ বা তাদের লোকদের দেখা গেল না। মায়ার হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরো একবার মায়া নিজেকে শুধালো, এই ভেবে যে তখন মায়া ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে টেরা স্বভাবের, মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যদি হৃদ খান মায়াকে একটু আধটু অপমান করে, সেটা মায়ার মাথায় আগে রাখা দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল, হৃদের নয়। তাই ব্যবহারের নমনীয়তা মায়ার সাথে রাখা দরকার ছিল হৃদ খানের। কথায় রেগে না গিয়ে। ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ার দরকার হৃদ খানের থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এর জন্যই তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিকে সেদিকে তাকালো অনুসন্ধান চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরো একটু সামনে এগোলো। দৃষ্টি তখনও মায়ার এলোমেলো হৃদকে খুঁজছে। কিন্তু হঠাৎই দেখা গেল সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে মায়াকে দেখে সে মত বদলে কোচিং সেন্টারে না গিয়ে মায়ার পথ এড়িয়ে দাঁড়ালো। এদিকে আসতে আসতে মায়ার কে কৌতূহলী কৌশলাদি বিনিময় করে জানতে চাইল, ভালো আছো মায়া? অন্যমনা হয়ে হাঁটছিল মায়া। রাকিবের কণ্ঠস্বর পেয়ে চোখ তুলে তাকাতেই দেখল রাকিবের হাসি মুখখানা। মায়া অস্থির হলো। তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া ভালো, আপনি? এই তো ভালো, তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই সময় কোচিংয়ের বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাঁসফাঁস করল মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়। মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিয়ে কাঁধের ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া ক্লাস চলছে, আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেজন্যই স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ের কথা শেষ হতেই উদ্বিগ্নতা দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়ের কপালে হাত রেখে অসুস্থতা প্রয়োগ করতে গেলে মায়া দ্রুততায়
পিছু হটে। রাকিব সেই দিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছনে যাচ্ছ কেন? তুমি কি বেশ অসুস্থ? চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের যথার্থ কেয়ার দেখানো পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দিবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবের কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আসিফের সহপাঠী বন্ধু, আবার মায়ের সিনিয়র। তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সে ভেবেই কথা বাড়ালো না। শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু অধৈর্য রাকিব ফের মায়ার পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে, ডাক্তারের কাছে যাব। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দিব তুমি আমার সাথে আছো। বিরক্তির জেদি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ পথ ছাড়ুন, আমার কিছু হয়নি, ভালো আছি আমি। মায়ার কোঁচকানো চোখ মুখে রাকিব জানতে চাইল, তোমার কি আমার সাথে ইতস্ত বোধ করছো মায়া? তুমি কি আমার সাথে ইতস্ত বোধ করছো মায়া? মায়া তৎক্ষণাৎ উত্তর, জি। আসসালামু আলাইকুম ভাবি, কি সমস্যা? রাকিব কিছু বলার আগেই গমগমে গলায় স্বরে কানে আসলো দুইজনের। মায়া রাকিব দুইজনেই হালকা চমকে পিছনে তাকালো। দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটার নাম রাহাত। রাকিব চিনে, রিদ খানের ছেলেপেলে হলো রাহাত। মায়াও চেনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ার সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কুশলাদি জিজ্ঞাসা করে। প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্ত হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে, কিন্তু এখন আর বিরক্ত হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরাই নয়, দেখা যায় রাস্তাঘাট, কলেজ, ক্যান্টিন সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এজন্য এখন আর মায়ার ওইভাবে রিঅ্যাক্ট করে না, বরং মায়া নিজের সেফ ফিল করে। মায়া মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়া আশেপাশে সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যেই রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হয় সেখানে, আর মায়াকে ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যায় তক্ষুনি। এতে মায়ার সুবিধা হয়, এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে। সেজন্যই মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলে মনে করে। সে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকার হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই দামড়া ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারই। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে। এতে মায়া সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছিল। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায়, তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল, বেশ সৌজন্যতাই দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপাতত একটু সমস্যায় আছি বলতে পারেন। মায়ার কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডেকেছে মায়াকে, সে ডাকে স্বাচ্ছন্দ্য বোধ করে জবাব দিচ্ছে, আবার নিজের সমস্যার কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত
ততক্ষণে মায়ার সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ার দিকে তাকালো। ব্যবহারে নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাফাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইকে খুঁজছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আসলে আমি হৃদ ভাইয়ার সাথে একটা জরুরি কাজ ছিল। এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার স্পষ্ট প্রশ্ন করে জানতে চাইল, তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্ত নিয়ে কিছু বলবে তার আগে ঝটপট উত্তর করল রাহাত। বলল, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন, ওইটার পেছনে ভাই বসে আছে। ওইটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই ওখানে আছে। কাচের কালো গ্লাস হয় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদের ভাই সরাসরি দেখতে পাচ্ছে গ্লাসের ওই পাশ থেকে। আপনি ভেতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের ওপর। সূর্যের আলো ভেতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবকে এক বাহু জাপটে জড়িয়ে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প করা হয় না। তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে, চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ার দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। মাথা চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরো একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়া ঢুকে যাওয়ার আগেই ভেতর থেকে আসিফ দরজা খুলে আসিফ দরজা খুলে 32 বাটি দাঁত দেখিয়ে হাসলো। মায়া আসিফের হাসি হাসি মুখখানা দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল। হৃদ ভাইয়া কি ভেতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সঙ্গে। রাগী হবে মনে হয়। প্রখর রোদের দৃষ্টির সাথে। আচ্ছা, এমন একঘেয়ামি কটমট চোখে তাকিয়ে মায়ার দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থমকে গেল। ভাবলো অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতা তেজ বাড়ালো মায়ার। মুখটা কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝলো হৃদ হঠাৎ রেগে যাচ্ছে কেন। মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে নাকি অন্য কোনো কারণে। হয়তো মায়ার অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগে মেগে উল্টাপাল্টা জবাব দিয়েছিল, আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাগুলো শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের
দুয়ারে আসতে দেখে হয়তো মায়ার উপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চাই বলে হাঁসফাঁস করে মিনমিন গলায় বলল, আই এম সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে, এর জন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। মায়ের কথা মাঝেই শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর, আসিফ বাইরে যা। জি ভাই। মায়া চমকে পেছনে তাকাতেই দেখল আসিফ ততক্ষণে দরজার বাইরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ার দিকে একইভাবে তাকিয়ে। মায়া তাকানোতে চোখাচোখি হলো দুইজনের। মায়া দৃষ্টি নত করল ভয়ার্ত মুখে, আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়া আর হৃদের ছাড়া অন্য কেউ নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ার ঠিক হয়নি ভেবে আরো ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়া ঠিক হবে কিনা তাও ভাবলো। যদি হৃদের মতিগতি মায়ার নিকট ভালো না ঠেকে তাহলে টেবিলের ওপরে কাচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করে নিল। ভয়ার্থ ভাবুক মায়ার ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর, আমার রুচিতে পছন্দ হয়নি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। অহেতুক ভয় পাওয়া বন্ধ করুন। হৃদ খানের টেস্ট এতটাও নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবে, যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা। আর যাই হোক, হৃদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথায় অপমানে মায়ার গায়ে কাঁটা দিয়ে উঠল রাগে। মায়া একাধিক পুরুষে আসক্ত নারী? এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠছে। এত সময় ধরে হৃদ খানকে নিয়ে মনের ভেতরকার অজানা ভয় যেন মুহূর্তেই কেটে গেল তীব্র রাগ ভয়ের কারণে মায়ার শরীরে। কিন্তু তারপরও বোকামি করল না, আর না দুপুরের মতন রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল না, যেটা মায়ার জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল। কারণ মায়া হৃদের থেকে সাহায্য চায়, তাই ব্যবহারে নমনীয়তা মায়ার দরকার। হৃদ খান তো তার ঘাটতেরা স্বভাব দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়া নিজের নিখোঁজ স্বামীকে খুঁজে পেয়ে যায় হৃদ খানের থেকে, তাহলে আর জীবনেও আর সে হৃদ খান সে দাঁড়াবে না। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবেই হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারে টেনে বসলো। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্য হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার যায়? আপনার সাথে যায় আমাকে সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ এক যুবকের।
ধরা হলে সেই টাইপের কাউকে ধরবো, তারপরও আপনার ইন্টারেস্টে আসার মতন সাধ্য দেখাবো না। আচ্ছা যাই হোক, আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম, যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টা ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেজন্যই আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখোঁজ স্বামীর খোঁজ দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট, আপনি চাইলেই আমার সমস্যাটি সহজে সমাধান করে দিতে পারেন। আসলে আমার এত তাড়ার কারণ হলো ওই যে তখন আপনি ওই থাই গ্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখেছিলেন না? ওর নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনি না, তাই তাকে ডিভোর্সটাও দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে তো দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেন ভাইয়া। তাই প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বেয়াই হিসেবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে, তাকে খুঁজে পাওয়া খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন। মায়া কথাগুলো শেষ করতে করতে টেবিলের ওপরে থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা শেষ করে আওয়াজ তুলে টেবিলে রেখে ফের তাকালো হৃদের দিকে। মুহূর্তের চোখাচোখি হলো হৃদের শীতল দৃষ্টি জোড়ার সাথে। ততক্ষণে শক্ত রাগী চোয়ালটা আর নেই হৃদের। কেমন ঠান্ডা আর শীতল দৃষ্টি মেলে তাকে মায়ার দিকে। মায়া হৃদের হঠাৎ মুড পরিবর্তন হওয়ার কারণটা বুঝল না। লোকটা এই রেগে যায় তো এই শীতল। হৃদ হঠাৎ রেগে গেলে যাও বোঝা যায় এখন তাণ্ডব হবে, কিন্তু একদম শীতল হয়ে গেলে আরো ভয় লাগে। এখন মায়ের মনে হচ্ছে ঠান্ডা মাথায় হৃদকে আরো ভয়ঙ্কর। এবার আল্লাহ জানে এ লোক মায়ের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালোই মায়া ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনে বলে জীবনেও দাবি করবে না। মুখোমুখি হওয়া তো দূরে থাক, এমনি স্বামীর খোঁজে দিশাহারা হয়ে মায়া কতগুলো মিথ্যা কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ার মিথ্যা তাড়া দেওয়াটা বুঝে অন্তত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া মায়া এতদিনে এটাও বুঝতে পারছে না হৃদ খানের মতন লোক কেন শুধু মায়ার পেছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়ের সাথে তো মায়া হৃদ খানকে কথা বলতে দেখে না। এমনকি মায়ার বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয় হয়। কই জুইয়ের সাথে আজ পর্যন্ত হৃদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে মায়ের সাথে কথাও বলে, আবার অপমানিতও করে। আজব, জানে মারা করবে মনে হয়। ভাবুক মায়া। ধ্যান ভাঙল হৃদের নটল খাপছাড়া কথায়। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদের শান্ত মুখটার দিকে। কে জানে মারা করবে, বিষয়টা বোধগম্য হলো না মায়ার। হৃদকে প্রশ্ন করলো তৎক্ষণাৎ, কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে কেন?
হৃদ মায়ার উত্তেজনার বাক্যে উত্তর করল না। অযাচিত কথা বলে মাথা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনি করে নিবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নিবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদ্ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ের মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসার চেয়ারে গা এলিয়ে টেবিলের ওপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার কি লাভ? আমি কি পাবো? হৃদের নির্দ্বিধায় আবদার থমথমে খেয়ে গেল মায়া। খানিকটা লজ্জাও পেল। আসলেই তো হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফ্রিতে কাজ করে দেবে? অবশ্যই কাজের বিনিময় লাগবে। কেন মায়ের মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছুই হয় না টাকা ছাড়া? ভাবলেও বা কি, মায়ার কাছে তো টাকা পয়সা নেই। হৃদ যদি মায়াকে সাহায্য করতে চায়, মোটা অঙ্কের টাকা চায়, তাহলে মায়া কি করে দেবে? কিভাবে জোগাড় করবে এতগুলো টাকা? আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই। তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে? আমি টাকা জোগাড় করে দিব দ্রুত। বাকির কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা দেওয়ার নগদ দিতে হবে, তারপরে কাজ হবে। মায়া বেশ অসহায় বোধ করল। টাকা না থাকার সাথে বেশ অপমান হলো। কত টাকা চাই হৃদের সেটা মায়া বুঝতে পারল না। তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে। মায়া এত টাকা জোগাড় করবে কোথা থেকে? কত টাকা চাই আপনার? আমার তো অনেক কিছু। কত চাই আপনার? আমার তো অনেক কিছুই চাই। আপনি কত দিতে পারবেন সেটা বলুন। আপনি বলুন 2 লাখ। মায়া চমকে চোখ বড় বড় করে হৃদের দিকে তাকায়। এত টাকা মায়াকে বিক্রি করেও পাওয়া যাবে না। সামান্য একটা লোকের তথ্যর জন্য 2 লাখ টাকা চাইছে এই লোক। আল্লাহ! মায়া এতক্ষণে বুঝতে পারছে এসব নেতাফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে। আর কিছু না। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা তো আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। আমি কিনবো আপনাকে, বিক্রি হবেন আমার কাছে? হৃদের আপত্তিকর কথায় মায়া থমথমে খেয়ে বসল। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে হাসফাস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিনে বলল, আমার কাছে এত টাকা নেই। আপনি কমিয়ে বলুন। কমানো যাবে না। 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দিই। 2টা কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দিন, আমি সেটা বিক্রি করে দিই। আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? হৃদের কথায় ভাবুক হলো মায়া। কথাগুলো বেশ যুক্তিসঙ্গত মনে হলো মায়ার কাছে। মায়া আসলেই 2টা কিডনি দিয়ে কি করবে? একটা কিডনি বিক্রি করে দিলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। তাছাড়া একটা কিডনি দিয়েও তো মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করে। সেক্ষেত্রে মায়াও বাঁচবে। কিন্তু কথা হলো, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচবে কতদিন সেটাও তো মায়া জানে না। মায়ার আগে সেটা জানতে হবে, তারপর বাকি সব।
মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো হৃদকে, আচ্ছা, একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন? মায়ার নিজের কথার জালে ফেঁসে গেছে মায়াকে নিজের কথার জালে ফাঁসাতে পেরে হৃদ বাঁকা হাসলো, তীক্ষ্ণ দৃষ্টি ঘোরালো মায়ার ভাবুক চেহারার দিকে। দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠোয় চেপে রাখা কিউব বলটা আবার টেবিলে রাখলো, আর তাতে ছোট শব্দ হলো। কিউবটা টেবিলের উপর রাউন্ড তুলে হৃদ মায়াকে বলল, এই ধরেন আধা বছর বাঁচবেন। যেখানে 60 বছর বাঁচতেন সেখানে একটা কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম হয় না, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায়, কি বলেন? হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালো মায়া। আপত্তি করে বলল, তাহলে কিডনি দেওয়া যাবে না। কিডনির প্ল্যান ক্যান্সেল। অন্য কিছু বলেন থাকলে। কেন? মত বদল করলেন নাকি? আর এখন আর স্বামী লাগবে না? স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময়ে না। আমার সংসারে পরনারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল, বাকি একটা কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলাম। সে বাকি 30 বছর পার করার জন্য ধেই করে আর একটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়। তাদের বুড়ো বয়সে কুড়ার ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্যই অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবনে ঠিক আর একজন জায়গা হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে ভুলে দিব্যি সে সুখে সংসার করবে। আর সমাজে দেখানো অজুহাত দিবে ইসলামী শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে। সেজন্য তার বউ নেই বলে সে আর একটা বিয়ে করেছে। আমি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগাপিড়ি দেখাতে পারে। এর জন্য কিডনি প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো আমি বরং 2টো কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর ওপর নজর রাখি। মরে গেলে তো সব শেষ। মায়ের লম্বা চওড়া কথায় হৃদ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এত গভীরভাবে ভাবে। দুইজনের পরিচয় হয়নি, অথচ না দেখে হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথা স্পষ্ট, সে স্বামীর সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে একটু সংসার করতে চান? অন্যমনস্ক হয়ে হৃদের কথায় প্রথমবার বুঝল না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাঁসফাঁস করে দৃষ্টি করল হৃদের থেকে। হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য মায়াকে উভয় দিয়ে বলল, নির্ভয়ে বলুন, আমি কাউকে বলবো না। মায়ের ছোট্ট সম্মতিতে হৃদের ভেতর কাঁপল। সে কম্পন শক্তপোক্ত হাতে দেখা গেল তার তোপে হাতের মুঠোয় থাকা বলটি বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়ল শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘুরতে ঘুরতে কক্ষের একপাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ের শরীরে কাঁটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টি চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করে হৃদের করল। হৃদ সেভাবেই জিজ্ঞাসা করল, আপনি যে বলেন আপনার স্বামী পূর্ববিবাহিত, উনি মিথ্যা বলেছেন আমায়। ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত নয়। আপনি বিশ্বাস মিথ্যাও তো হতে পারে। হবে না।
এত কনফিডেন্ট? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয় তো খারাপ হবে ভেবেই গ্রহণ করেছি তাকে। হৃদ আর কিছু বলতে পারল না। তার বুক কাঁপছে, প্রচন্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গিয়েছে তাই। মায়ের উপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলো একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি, কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব, এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিয়েন, কি বলেন? এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়া নরম হয়ে ছিল, কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয়, সেই সাথে বিরক্ত। আশ্চর্য, মায়ার স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসলে কোথা থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাইকে থাকবে, আর সে ঘরে আমার বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয় সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নেন। কি করবেন বিয়ে আমাকে? অসম্ভব। মায়া নাক মুখ ছিটকে বলল কথাটা। হৃদ হাসল। মায়াকে উদ্দেশ্য করে ফিসফিস ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত টাইপের সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকীয়া স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলেই চলে যেতে নিয়ে পিছন ডেকে হৃদ ফের বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম। কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে। যদি স্বামীর খোঁজ চান তো, তবে একা আসবেন অবশ্যই।